সংবিধান সৃষ্টিকর্তা প্রদত্ত নয় যে তা পরিবর্তন করা যাবে না। জুলাই সনদ সয়ে দলগুলোকে একত্রিত করার চ্যালেঞ্জ সফল, ডিবিসিকে আলী রিয়াজ। ৭১ ও ২৪-এর ঐক্যে ভাঙন চেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে না, হুঁশিয়ারি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব, বাহিনী প্রধানদের সাথে ইসির প্রাক প্রস্তুতি সভা। ট্রাইব্যুনাল আইনে বিচার মানে হাত পা বেঁধে আসামিকে বলা সাঁতার কাটো, মন্তব্য শেখ হাসিনার আইনজীবীর, ভিন্নমত রাষ্ট্রপক্ষে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা দায়েরের নির্দেশ আদালতের, তদন্তের দায়িত্বে রমনা মডেল থানা পুলিশ। এবং শাহজালালে কার্বো ভিলেজে আগুনে ক্ষতি ১২,০০০ কোটি টাকা, শিল্পের কাঁচামাল পুড়েছে ২০০ কোটি টাকার, শঙ্কিত রপ্তানিকারকরা। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছে রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ড পরিকল্পিত নাশকতা কিনা তা নিয়ে জনগণের মনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার জাহাঙ্গীর আলম নামের এক দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীর সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান শেষে তিনি আরও বলেন, হাসিনাবিহীন বাংলাদেশ অচল, সেটি আন্তর্জাতিকভাবে বোঝানোর জন্যই এসব পরিকল্পিত নাশকতা ঘটানো হচ্ছে। এসবের পেছনে দেশি বিদেশি কালো হাত কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন ৫২, রাজশাহী ১। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা আছি আসন ৫৯, নাটোর ২ সদর আসন। এই আসনটি নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। এনসিপি বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই বিএনপি, জামাত, এরপরেই কিন্তু এনসিপি তার জায়গা দখল করে নিয়েছে। এবার তরুণের প্রায় ৪ কোটি ভোটার হয়েছেন এবং তারা কিন্তু পরিবর্তন চাচ্ছেন। এবারে আমরা দীর্ঘদিন পরে প্রথম জনগণের কাছে যাচ্ছি। আমাদের মধ্যে দুর্নীতি, লুটপাট বা সন্ত্রাস, চাঁদাবাজির কোনো লেশ নাই। যাতে জনগণ আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে বিপুল ভোটে জামাত ইসলামীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি ২০০১ থেকে ৬ পর্যন্ত যখন সরকারে ছিলাম, প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে গ্রামে আমি রাস্তাঘাট করেছি এবং বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। তো এবার আমার পরিকল্পনা আছে, সে সময় আমি কর্মসংস্থানের জন্য প্রাণ পার্টিস নিয়ে এসেছিলাম। তো এবার আমার টার্গেট রাস্তা করেছি, বিদ্যুৎ করেছি, এখন আমার কর্মসংস্থান দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনীত করবেন, কারণ আমি সবসময় উনি যে কথাগুলো বলেন উনার নির্দেশনা অনুযায়ী শুরু থেকে অদ্যাবধি প্রতিটা কথাই ফলো করি এবং আমার নেতাকর্মীদেরকে বলি যে আপনারা সবসময় বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশনা ফলো করবেন। ম্যান টু ম্যান সব জায়গায় আমরা আমাদের অধ্যাপক মুজিবুর রহমান ভাইকে নিয়ে সফর করেছি, মানুষের সাথে কথা বলছি, ব্যবসায়ীদের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ সর্বস্তরে ভালো সাড়া আছে এবং আমরা আশা করছি যদি সুষ্ঠু ইলেকশন হয় অধ্যাপক মুজিবুর রহমান ইনশাআল্লাহ আগামী দিনে আবার এমপি নির্বাচিত হবেন। আমি এখানে বিগত সেই ২০০৭ সাল থেকে আমি ব্যারিস্টারি পাশ করে আসার পর থেকে কিন্তু আমি এই এলাকাতে বিচরণ করছি আর কি। এবং আমাদের এই গোদাগাড়ি তানোরের স্কুল, কলেজ, রাস্তাঘাট, মাদ্রাসা, এই যে উন্নয়নটা, এগুলো কিন্তু ব্যারিস্টার আমিনুল হকের মাধ্যম দিয়েই করা ছিল।
তো ব্যারিস্টার আমিনুল হক সাহেবের হাত ধরে কিন্তু আমার রাজনীতিতে হাতে খড়ি। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা আজ ছিলাম রাজশাহী 1 আসনে, আগামীকাল থাকবো রাজশাহী 2 এবং রাজশাহী 3 আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ডিবিসি নিউজের পর্দায় চোখ রাখুন। দেশ স্বাধীন থেকে শুরু করে দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে আন্দোলন সংগ্রাম দুর্যোগ সহ সব ক্ষেত্রে সংবাদ মাধ্যম ও গণমাধ্যম কর্মীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছিল বর্ণাঢ্য আয়োজন। প্রেস ক্লাবের সদস্য ছাড়াও আয়োজনে অংশ নেন সদস্যদের পরিবার, দেশের বরেণ্যজনেরা। গণমাধ্যম কর্মীদের অবাধ ও নিরপেক্ষ সংবাদ সরবরাহ নিশ্চিতের উপর গুরুত্ব দেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ। জাতীয় প্রেস ক্লাব এখনও চেষ্টা করছে সাংবাদিক সমাজের অধিকার রক্ষা, তাদের পেশাগত মান উন্নয়ন এবং সাংস্কৃতিক মান উন্নয়ন, সর্বোপরি নান্দনিকভাবে যাতে প্রতিটি সাংবাদিক তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। স্বাধীনতার জায়গা এবং যখন অবরুদ্ধ স্বৈরাচার আমাদেরকে নিষ্পেষিত করছিল তখনও মানুষ এখানে এসে প্রতিবাদ করেছে, অধিকারের কথা বলেছে, দাবি দেওয়ার কথা বলেছে। সুতরাং প্রেস ক্লাব গণমানুষের প্রতিষ্ঠান, সবসময় আমরা মানুষের সঙ্গে আছি। বর্ণিল সাজে ও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। সিলেটে নগরের শতাধিক মণ্ডপ ও মন্দিরে সকাল থেকেই শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। বিভিন্ন মন্দিরে চলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ। ভক্তরাও ছুটে চলেন পূজা দেখতে। সন্ধ্যায় পূর্বপুরুষের মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্বলিত হয় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উপলক্ষে সন্ধ্যায় ক্যাম্পাসের অস্থায়ী মন্দিরে মোমবাতি প্রজ্বলন সহ দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে বাকেরহাটের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদযাপন হয় শ্যামাপূজা। পূজা ও উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও হবিগঞ্জে নানা আয়োজনে শ্যামাপূজা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। নারী বিশ্বকাপে তীরে এসে তড়ি ডুবিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ জ্যোতিরা হারল ৭ রানে। মাত্র ১২, হাতে ৬ উইকেট। সেখান থেকে শেষ ওভারে দরকার ৯। তারপরও ক্রিজে জ্যোতি থাকায় জয়ের আশায় বুক বেঁধেছিল অনেকেই। কিন্তু ৫০তম ওভারে ৪ উইকেট হারিয়ে নিশ্চিত জয়ের ম্যাচ ৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। যদিও ৪৪ রানে ৩ উইকেট হারানোর পর অনেকেই ম্যাচ জয়ের আশা ছেড়ে দিয়েছিল, তবে সুপ্তা ও জ্যোতির আপ্রাণ চেষ্টায় আবারও জয়ের সম্ভাবনা তৈরি হয়। সুপ্তা ৬৪ রানে হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়লেও জ্যোতি স্বর্ণাকে নিয়ে লড়াই করে গেছেন। খেলেছেন ৭৭ রানের ইনিংস। তবে ৪৯ ওভার ৩ বলে ওই জ্যোতির আউটের মধ্য দিয়েই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এর আগে মুম্বাইয়ে মাস্ট উইন ম্যাচে লঙ্কানদের বিপক্ষে শুরুটা দারুণ ছিল টাইগার্সদের। মারুফার ইনসুইংয়ে এলবি হয়ে প্যাভিলিয়নে ফেরেন গুণারত্নে। এরপর প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার কাজটা সারেন অধিনায়ক আতাপাত্তু এবং হাসিনি পেরেরা। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ৭২ রানের। আতাপাত্তু রাবেয়ার বলে এলবি হয়ে ফেরার পর ছন্দ হারায় শ্রীলঙ্কা। ভাগ্য সহায় ছিল না লঙ্কানদের। অন্তত এমন অদ্ভুত স্ট্যাম্পিং তারই প্রমাণ দেয়। ১০০ রানে প্যাভিলিয়নে ৪ ব্যাটার। এরপর ম্যাচ টেনে নেয়ার আপ্রাণ চেষ্টা করেন পেরেরা। নীলাক্সিকে নিয়ে করেন ৭৪ রানের জুটি। ৬৫ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। নীলাক্সি ৩৭ রানে ফেরার পর আবারও শুরু হয় আসা যাওয়ার মিছিল। পেরেরা ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর আউট হলে একেবারেই থেমে যায় রানের চাকা। ২০২ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ক্রাইস্ট চার্চে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৩৬ রানের বড় সংগ্রহ পায় ইংলিশরা। জবাবে ১৭১ রানে অল আউট হয় কিউইরা। নিউজিল্যান্ডের সব ব্যাটারি আউট হয়েছেন ক্যাচ দিয়ে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে জশ বাটলারকে হারায় ইংল্যান্ড। জ্যাকব বেথেলও ইনিংস বড় করতে পারেননি, তবে এক প্রান্তে ফিল সল্ট খেলেন দারুণ এক ইনিংস। এই ওপেনার করেন সর্বোচ্চ ৮৫ রান। পাশাপাশি অধিনায়ক হ্যারি ব্রুকের ৩৫ বলে ৭৮ রানে ২৩৬ রানের বড় স্কোর পায় সফরকারীরা। বড় লক্ষ্য তারায় ১৮ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্ট ও মার্ক চ্যাপম্যানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কিউইরা। তবে আদিল রশিদের ঘূর্ণিতে ২ ওভার বাকি থাকতেই ১৭১ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। এই লেগেই নেন ৪ উইকেট। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হলো ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার
পোলো প্রতিযোগিতা। এই আসরের মাধ্যমে বাংলাদেশে প্রথমবার জাতীয় পর্যায়ে নারীদের 3টি ডাইভিং ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপির বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ মোট 67টি টিম। এর মধ্যে 516 জন পুরুষ, 79 জন নারী সাঁতারু সহ মোট 816 জন লড়বেন। 3 দিন ব্যাপী এই আসরে বিজয়ীদের মেডেলের পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। সাঁতারের উন্নতি হওয়া এবং সেই জন্য প্রয়োজনীয় ট্রেনিং, অর্থায়ন সবকিছু আমরা যোগান দিচ্ছি এবং সরকারও যোগান দিচ্ছে। তবে আমি সরকারকে বলবো আরেকটু বাজেট যদি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের জন্য করা হয় তাহলে অ্যাক্টিভিটি আর একটু বাড়ানো যায়।